হ্যালো স্টুডেন্ট, আমার নাম জিৎ। আমি আজকে শুরু করতে চলেছি একটা নতুন অধ্যায়, যেটা চ্যাপ্টার 4, ইউনিট 1-এর চ্যাপ্টার 4, যার নাম হচ্ছে ধারক ধারকত্ব। এটা একটা নতুন চ্যাপ্টার। আজকে এই চ্যাপ্টার নিয়েই আমি আলোচনা করব। তবে হেডিংটা নিই, ধারক ধারকত্ব। তাহলে দেখো, ধারক ধারকত্ব, তাই তো? ধারকটা কি? ধারক হচ্ছে একটা ক্যাপাসিটর। বিভিন্ন সার্কিটে থাকে ধারক, অর্থাৎ একটা ক্যাপাসিটরের মধ্যে ধারকটা আগে জেনে নিই, আগে ধারকত্বটা জেনে নিই। ওকে, হেডিং লাগাতে হবে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স হচ্ছে কি? ক্যাপাসিটেন্স হচ্ছে ধারকত্ব। ওকে, ধারকত্ব হচ্ছে যে এমন একটা জিনিস, বেসিক্যালি ধরে নাও একটা পরিবাহীতে তুমি, আমি অ্যাজ এক্সাম্পল অনুযায়ী আমি একটা পরিবাহী আঁকছি। দেখো, এই পরিবাহীতে আমরা কি করব, কিউ পরিমাণ আধান দেবো। যদি আমরা এই পরিবাহীতে কিউ পরিমাণ আধান দিই, তাহলে আমরা সেম আধান, সেম বিভব যেটা ভি পাবো। যদি এইরকম কন্ডিশনে হয়, যদি আমরা সেম পরিমাণ আধান দিচ্ছি, আধান দিয়ে সেম পরিমাণই বিভব পাচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি যে কিউ সমানুপাতিক ভি। এটা তো আমরা লিখতে পারি যে কিউ সমানুপাতিক ভি হচ্ছে। এবারে এই যে সমানুপাতিক রয়েছে না, এই সমানুপাতিক উঠে গিয়ে একটা ধ্রুবক বসবে, তাহলে কিউ সমান 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 যেটা হচ্ছে সিভি। ওকে, কিউ সমান সমান সিভি আসছে। এই যে সি, এই সিটাই হচ্ছে ধারকত্ব, অর্থাৎ ক্যাপাসিটেন্স। অর্থাৎ সি কে বলছি আমরা ক্যাপাসিটেন্স। কেন বলছি? কারণ এটা দেখো ধ্রুবক রাশি, এবং ধারকত্ব একটা যেটা, সেটা কিন্তু ধ্রুবক রাশি হচ্ছে। তার জন্য সি কে আমরা ধারকত্ব বলবো। তাহলে বোঝা গেল? আমি আবার বলছি, আমরা একটা পরিবাহী নেব, এবং মনে না করে এটা একটা পরিবাহী। ওকে, এখন এই পরিবাহীতে যদি আমরা কিউ পরিমাণ আধানটা দিই, এবার কিউ পরিমাণ আধান দিয়ে যদি আমি এই একই সেম পরিমাণ আধান ভি পাই, তাহলে কি হবে? তাহলে আমরা যদি লিখতে পারি যে কিউ সমানুপাতিক ভি, তাহলে সেই জায়গা থেকে সমানুপাতিক থেকে একটা ধ্রুবক বসে, সেটা হচ্ছে সি। এই যে সি ধ্রুবক বসছে, এই সি কে আমরা কি বলবো? ধারকত্ব বলবো। ঠিক আছে? তাহলে এটা হলো ধারকত্ব। এটাই হচ্ছে ইকুয়েশন। ধারকত্ব মেন ইকুয়েশন। ধারকত্ব ইজ ইকুয়াল টু কি হচ্ছে? সি ইজ ইকুয়াল টু যেটা হচ্ছে তোমার কিউ বাই ভি আসছে। এটাই হচ্ছে মেন। এটা একটু মনে রাখবে, ঠিক আছে? এই জিনিসটা একটু নোট করবে যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি আসছে, তাই তো? সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এখন এই হচ্ছে ক্যাপাসিট্যান্স, এবং এর ইউনিট আছে কি কি, ইউনিটস গুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। ইউনিট এর উপরে এবারটা চাপ যেতে হবে। দেখো, এই যে সি, অর্থাৎ এই যে ধারকত্ব, এর ইউনিটটা কি? দেখো, ইউনিট সাধারণত দুই প্রকারের হয়, এক হচ্ছে সিজিএস আর হচ্ছে এসআই প্রকৃতির হয়। এসআই, সিজিএস এর ক্ষেত্রে কি হচ্ছে? সিজিএস এর ক্ষেত্রে এই যে ধারকত্ব সি, এর ইউনিট হচ্ছে 1 ইউ, এটা কিন্তু সিজিএস। ওকে, আর একটা আছে এসআই এর। তাহলে এসআই এর ক্ষেত্রে কি হচ্ছে? ফ্যারাড। ফ্যারাড কথা তোমরা শুনেছো অনেক। তুমি ধরো রেজিস্ট্যান্স একটা ইলেকট্রিক শপে কিনতে গেছো, আমার 1 ওহমের রেজিস্ট্যান্স দাও, কত ফ্যারাড বলতে হবে, তখন তোমাকে রেটিং বলতে হয় যে কত ফ্যারাডের লাগবে। তাহলে 1 ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয় ফ্যারাড। ঠিক আছে? সাধারণত এইটাই লাগে বেশি পরিমাণে। তাহলে এই হচ্ছে ইউনিট। এখন তোমাদের দুটো রিলেশন মনে রাখতে হবে। এই দুটো রিলেশন কিন্তু অঙ্ক, বেসিক্যালি অঙ্কতে প্রয়োজন হবে। এই দুটো রিলেশন, যেটা হচ্ছে এক, এই যে ফ্যারাড, এটা কিন্তু ছোট ক্ষেত্রে 1 মাইক্রোফ্যারাড। ওকে, এটা কিন্তু 1 মিউ এফ দ্বারা বোঝানো হয়। 1 মাইক্রোফ্যারাড ইজ ইকুয়াল টু যেটা আসছে, সেটা হচ্ছে 10⁻⁻6 ফ্যারাডে আসছে। 10⁻⁻6 ফ্যারাডে আসছে, নোট করবে। ঠিক আছে? আর দেখা যাচ্ছে 1 পিকোফ্যারাড। এবারটা হচ্ছে এটা হচ্ছে তোমার মিউ কে, এটাকে মাইক্রোফ্যারাড বলবো। ওকে, আর এখানে তাহলে 1 পিকোফ্যারাড ইকুয়াল টু 10⁻12 ফ্যারাড। এই দুটো রিলেশনটা কিন্তু একটু নোট করে নিও, কারণ এই দুটো রিলেশন অঙ্কতে তোমাদের একটু দরকার। কারণ বেসিক্যালি বুঝে নাও, তোমাকে ফ্যারাডে অঙ্কের যে অ্যান্সার, সেটা আছে ফ্যারাডে এসেছে। এবারটা সেখান থেকে কনভার্ট করতে হবে মিউ এফ এ, বা মিউ এফ থেকে ফ্যারাডে কনভার্ট করতে হবে, বা পিকো ফ্যারাডে কনভার্ট করতে হবে। এইভাবে কিন্তু তোমরা কনভার্ট করতে পারবে। এখন যেটা নেক্সট টপিক, সেটা হচ্ছে আমরা বিভিন্ন বিষয়ের উপর ধারকের নির্ভরতা। মানে একটা ধারক
সে কোন কোন বিষয়ের উপরে তার ধারকত্ব নির্ণয় হচ্ছে, ঠিক আছে? এই ধারক তার কোন কোন বিষয়ের উপরে এই ধারকত্বটা নির্ভর হচ্ছে সেটা একটু জানবো। দেখো, সাধারণত তিনটে বিষয়ের উপরে ধারক ধারকত্ব নির্ণয় করে। প্রথম হচ্ছে পরিবাহী তলের ক্ষেত্রফল ও আকৃতির উপরে। মনে করো আমি একটা পরিবাহী একটা দুটো সমান্তরাল পাত নিয়ে নিয়েছি, সমান্তরাল পাত, ঠিক আছে? এগুলো কিন্তু এইভাবে সমান্তরাল পাত। এই সমান্তরাল পাতে কি করছি আমরা, একটা আধান দিচ্ছি, সাধারণ আধান তো দিতেই হবে, কিউ পরিমাণ আধান দিচ্ছি। এবং প্রথম পয়েন্টটা কি বলেছে দেখো, যে পরিবাহী তলের ক্ষেত্রফল ও আকৃতির উপরে ডিপেন্ড করে ওই পরিবাহীর ধারকত্ব, পরিবাহী তলের আকৃতি। অর্থাৎ এই যে পরিবাহী, এটা কিন্তু সমান্তরাল পাত রয়েছে, তাহলে এই পরিবাহীটা কিরকম পরিবাহী, মেটাল, ঠিক আছে? এখন এই পরিবাহীর ক্ষেত্রফল ও আকৃতির উপর ডিপেন্ড করবে এর ক্ষেত্রফলটা কত, এর ক্ষেত্রফল এই যে পরিবাহীর ক্ষেত্রফল কত এবং এর আকৃতিটা কেমন, তার উপরে ডিপেন্ড করবে ধারকত্ব এই পরিবাহীর। সেকেন্ড যেটা বলেছে সেটা হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির ওপর। পারিপার্শ্বিক মাধ্যম এবং তো ক্যাপাসিটরের মধ্যে কিন্তু এই দুটো সমান্তরাল পাত থাকে, ব্যস্ত কিন্তু নয়, এদের মধ্যে কি কিন্তু বায়ু মাধ্যম থাকতে পারে বা কি থাকতে পারে, কাচের মাধ্যম থাকতে পারে, তাই তো? কাচের মাধ্যম থাকতে পারে। এই মাধ্যমের প্রকৃতির উপরেও নির্ভর করে। 3 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে অন্যান্য পরিবাহীর উপস্থিতির উপরেও নির্ভর করে। এখন যদি এই ধারকত্বের পাশাপাশি অন্য একটা ধারকত্ব থাকে, অন্য একটা সার্কিট থাকে, সেই ক্ষেত্রে অন্য একটা পরিবাহীর উপরেও কিন্তু এর ধারকত্বটা নির্ভর করবে। এটাই ছিল জাস্ট এই তিনটেই, যে কি তিনটে না, বিভিন্ন বিষয়ের উপরে ধারকত্বের নির্ভরতা, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এখন যেটা আমরা আসবো সেটা হচ্ছে পরিবাহী গোলকের ধারকত্ব। জিনিসগুলো একটু ভালো করে শুনবে। পরিবাহী গোলকের ধারকত্বের উপরে আসবো, হেডিং করে থাকে পরিবাহী গোলকের ধারকত্ব। পরিবাহী গোলকের ধারকত্ব, পরিবাহী গোলকের ধারকত্ব। একটা পরিবাহী গোলক তার ধারকত্ব আমরা কি করে নির্ণয় করব না? একটা গোলক একটা পরিবাহী আছে, এই পরিবাহী যদি বলে আমাকে এই পরিবাহী ধারকত্ব নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি করে নির্ণয় করব? সেটাই বলবো যে একটা যদি গোলক দিয়ে দেয় একটা ধারক, সেই পরিবাহী গোলকের ধারকত্ব আমরা কিভাবে মেজার করব। এখন দেখো, আমরা যদি দেখে নিই যে এই পরিবাহীর ব্যাসার্ধ কত, এই পরিবাহীর ব্যাসার্ধ ধরে নিই আর ব্যাসার্ধের, আর ব্যাসার্ধ, ক্যাপিটাল আর ব্যাসার্ধ দেওয়া আছে, এবং কি এতে কিন্তু এই যে কিউ আধানে আহিত আছে, ওকে, কিউ আধানে এই পরিবাহীটা আহিত আছে। এখন কি হয় যে সাধারণত একটি আহিত গোলকের ক্ষেত্রে বহিস্থ কোনো বিন্দুতে তার প্রভাব বিবেচনা করার সময় এরকম কল্পনা করা হয় যে তার সম্পূর্ণ আধান গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। ওকে, তাহলে কি বোঝাতে চাচ্ছে এখন কথার মধ্যে? দেখো, এই বোঝাতে চাচ্ছি যে আমরা কি জানি, কিউ পরিমাণ আধান যখনই আমরা দিচ্ছি তখনই কিন্তু আমরা কি জানি এখানে ভি বিভব উৎপন্ন হচ্ছে। এইবারটা কি হয় যে এই পরিবাহীর কি হয়, কিউ পরিমাণ আধান দিলে এই বিভব প্লাস মাইনাস এগুলো তো হয়তো বিভব, তো এই যে বিভব এটা কিন্তু পরিবাহী সারফেসে ছড়িয়ে পড়ে। ফার্স্ট ক্ষেত্রে পরিবাহী সারফেসে ছড়িয়ে পড়লো, ঠিক আছে? কি হয়, কিউ পরিমাণ আধান একটা পরিবাহীতে দিচ্ছি এবং সেই বিভবগুলো পরিবাহী সারফেসে ছড়িয়ে পড়লো। এখন এই সারফেসে ছড়িয়ে পড়ার পর দেখো এখানে এটা মনে করা হয় যে এই পরিবাহীর আধানগুলো তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, ঠিক আছে? এটা ধরে নেওয়া হয় এই পরিবাহীর এই আধানগুলো তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। এই যে কেন্দ্র, এই কেন্দ্রে তার সব আধান কেন্দ্রীভূত আছে। তাহলে সেই অবস্থায় কি বলেছে দেখো, তার সম্পূর্ণ আধান ওই পরিবাহীর গোলকের বিভব কত, তার সম্পূর্ণ আধান গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তাহলে এই পরিবাহীর গোলকের বিভব কত? তাহলে বিভব যেটা v = 1/4πε0 v = অর্থাৎ এমন অবস্থায় যখন এই পরিবাহীর আধান এর ভোল্টেজ কিন্তু এর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তখন সেই পরিবাহীর v এর মানটা কি দাঁড়াচ্ছে?
দেখো v ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। এটা কিন্তু এর দাঁড়াচ্ছে বিভবের মান, ঠিক আছে। এখন এটার মান জাস্ট এটা ভি পেলাম। এখন যদি বলে, আমাদের প্রশ্ন কি ছিল যে ধারকত্ব নির্ণয় করতে হবে। এখন এটা তো ভির মানটা পেয়ে গেলাম। এখন সি ইজ ইকুয়াল টু কি জানি, সি ইজ ইকুয়াল টু জানি আমরা কিউ বাই ভি। ওকে, সি ইজ ইকুয়াল টু আমি কিউ বাই ভি, তাহলে এই ভির মানটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো কিউ বাই 1/4 পাই আছে, তাহলে 4 পাই এপসিলন নটটা উপরে উঠে যাবে। ওকে, ইনটু কিউ বাই আর আছে, এবং কিউ বাই আরটা উল্টে যাচ্ছে, আর বাই কিউ হচ্ছে। তাহলে আর বাই কিউ যদি হয় তাহলে আর উপরে উঠে যাচ্ছে এবং কিউটা তলায় পড়ে থাকছে। তাই এই কিউব কেটে যাচ্ছে, আলটিমেট যে মানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4 পাই এপসিলন নট আর। এটাই হচ্ছে সি এর মান, এটাই হচ্ছে সি এর মান। কোন ক্ষেত্রে মান? যদি একটা গোলকার পরিবাহী হয়, বৃত্তাকার পরিবাহী, সেই পরিবাহীর কিন্তু ধারকত্ব সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর। এবারটা দেখো, এই যে এপসিলন নট 1/4 পাই এপসিলন নট একটা অঙ্ক দিয়ে দিল, তখন তুমি 4 পাই এপসিলন নটের কিন্তু একটা মান আছে, সেই মানটা তোমাকে বসাতে হবে। সেই মানটা কি হচ্ছে 9 × 10⁹ নিউটন, ঠিক আছে। 9 নিউটন ইন্টু মিটার টু স্কয়ার শেষ কুলম (-2). ওকে, তাহলে এর মানটা লিখে নি। 1 দেখো এর মান একটা আছে যে 1/4 পাই এপসিলন নট ইজ ইকুয়াল টু 4 × 10⁹9 এটা হচ্ছে এর মান। ওকে, এই মানটা তাহলে আমরা কি করব, এই মানটা তাহলে v ইজ ইকুয়াল টু এটা ইনটু এটা, তাই তো। এটা কিন্তু মান, এই মানটা মনে করে রেখে দেবে, এই মানটা লাগবে, ঠিক আছে। এগুলো একটু নোট করে নেবে, সব কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। এখন যে আমরা নেক্সট টপিকে যাব, সেই নেক্সট টপিক হচ্ছে পরিবাহীর স্থিতি শক্তিতে যাব, ঠিক আছে। পরিবাহীর স্থিতি শক্তি। এবারটা আমরা জাস্ট একটা বললাম যে একটা ধারক গোলক ধারকত্ব নিয়ে আমরা আলোচনা করলাম। এবারটা যেটা করব সেটা হচ্ছে পরিবাহীর একটা আমরা স্থিতি শক্তি নিয়ে আলোচনা করব, আহিত পরিবাহীর স্থিতি শক্তি নিয়ে আলোচনা করব। তাহলে হেডিং করতে হবে যে আহিত পরিবাহীর স্থিতি শক্তি। আহিত পরিবাহীর স্থিতি শক্তি। আহিত পরিবাহীর স্থিতি শক্তি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আহিত পরিবাহীর স্থিতি শক্তি, তাহলে আমরা এই সেই একই एग्जांपल অনুযায়ী নিয়ে নাও। একটা পরিবাহী নিয়ে নিচ্ছি, পরিবাহীর উপরে জন্য কি বলবো, ভাবো একটা পরিবাহীর আমরা কিউ পরিমাণ আধান দিচ্ছি, কিউ পরিমাণ আধান দিয়ে যে বিভব পাচ্ছি সেটা ভি পাচ্ছি। এখন তুমি ভাবো তাহলে এর আধান কত, তাহলে আমি লিখে নিচ্ছি আধান ইজ ইকুয়াল টু কিউ। এবারে ভাবো, যখন কিন্তু আমরা আধানটা দেইনি, এই পরিবাহীতে আধানটা যখন আমরা দিই, তখন কিন্তু এর বিভব কিন্তু v0 ছিল। তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি, প্রথম ক্ষেত্রে বিভব v is equal to 0 ছিল। আর যখন তারপরে যখন আধানটা আমরা দিলাম, কিউ পরিমাণ আধানটা পরিবাহীর মধ্যে চালিত করলাম, তখন কিন্তু আমরা কিন্তু v বিভব পাচ্ছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিভব দাঁড়ালো v। প্রথম ক্ষেত্রে বিভব দাঁড়ালো 0, দ্বিতীয় ক্ষেত্রে বিভব দাঁড়ালো v। এখন দুটো বিভব হয়ে যাচ্ছে, এদের গড়টা নির্ণয় করে ফেলি। এখন গড় বিভব, এখন গড় বিভব কি দাঁড়াচ্ছে, গড় বিভব ইজ ইকুয়াল টু এদের সঙ্গে যোগ 0 প্লাস v/2, তোমরা জানো v/2 আসছে। এখন গড় বিভব দেখা যাচ্ছে v/2 আসছে। v/2 আমরা আধান কিউ পেয়েছি, v/2 পেয়েছি,
এখন দেখো এদের স্থিতির শক্তিটা নির্ণয় করতে হবে। দেখো স্থিতির শক্তি বা কৃতকার্য, ঠিক আছে। এখন দেখো আমাদের কি আমাদের মেন আমার কি বলেছে, আমাদের মেন বলেছে স্থিতির শক্তিটা নির্ণয় করতে বলেছে। এখন দেখো কার্য শক্তি, তাই তো। এখন ধরো কৃতকার্য নির্ণয় করবো। আমি কেন কৃতকার্য নির্ণয় করবো? দেখো কৃতকার্য নির্ণয় করার কারণ এটাই যে আমরা কোনো কার্য করতে গেলে তো সেখানে শক্তির প্রয়োজন হয়। তো সেই জন্য আমরা যদি কৃতকার্য নির্ণয় করি, কৃতকার্য নির্ণয় করার জন্য আমরা যেটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে গড় বিভব এবং তড়িৎ-আধান আমাদের প্রয়োজন, ঠিক আছে। এখন একটা কার্য করতে গেলে তো শক্তি পরিণত হয়, তাহলে আমরা তো বলতে পারি কৃতকার্যের যে মান হবে সেই কার্য করার জন্য তার স্থিতি শক্তিও সেটা হবে। তাহলে আমরা তাহলে যে কৃতকার্যের দুটো মান পেয়ে গেছি, এগুলো তো গুণ করলে আমাদের কৃতকার্য চলে আসে। এটা যে কৃতকার্য আসছে তাহলে সেটাকেই আমরা পরে বলতে পারবো এটাই স্থিতি শক্তি, তাই তো। এখন কৃতকার্য W = কি আসছে, গড় বিভব ইনটু তড়িৎ-আধান। W = গড় বিভব কি V/2 ইনটু তড়িৎ-আধান Q, এটা আসছে কৃতকার্য, W ফর কৃতকার্য। এখন তাহলে এটাকে একটু ভালো করে লিখি, 1/2 হচ্ছে QV। এই একটা প্রথম মান পেলাম আমরা, মানে স্থিতি শক্তি কিন্তু একটা মান না, তিনটে মান আছে। এটা হচ্ছে তার প্রথম মান, ঠিক আছে। W = হাফ QV, ওকে, এটা হচ্ছে তোমার প্রথম মান। এখন দেখো এই যে Q আছে সেখান থেকে কিন্তু আমি লিখতে পারি, দেখো সেখান থেকে লিখতে পারি তো Q = কি জানি, CV জানি, তাহলে CV × V, তাহলে হাফ CV²। তাহলে এই একটা মান পেলাম, এটা 2 নম্বর। কথা হচ্ছে আমি Q = দেখো CV লিখেছি না, কেন CV লিখলাম? এখানে দেখো আমরা কি জানি, C = জানি Q/V, তাহলে সেখান থেকে তো আমি আসতে পারি V = বা Q = যেটা মান দাঁড়াচ্ছে CV দাঁড়াচ্ছে, সেই Q এর মানটা কি করেছি আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে যেটা বসিয়ে যেটা আসলো তাহলে হাফ CV²। তাহলে দেখো শক্তির কিন্তু স্থিতি শক্তি দেখো তিনটে মান বেরোবে। প্রথমটা হচ্ছে হাফ QV, এটা একটা, দ্বিতীয়টা হচ্ছে হাফ CV², আর নেক্সট যেটা সেটা কিন্তু এর এই 1 নং সমীকরণ দেখো V এর মান বসিয়েছি, এবারেতে কিন্তু আমরা V এর মান বসাবো। দেখো V এর মান বসালে একটা নতুন মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার জন্য একটু মুছে দিতে হবে উপরের দিক থেকে। এখানে কিন্তু প্রথমে কি করে Q এর মান বসে একটা মান পেলাম, এবারে কি করে V এর মান বসে একটা মান পাবো। মানটা Q = C, V = Q/C। এই 1 নং সমীকরণে Q এর মান বসিয়েছিলাম কি CV বসিয়ে হাফ CV² পেলাম। এইবারটা কি করব, এই 1 নং সমীকরণে V এর মানটা বসাবো, যেটা হচ্ছে Q/C। তাহলে যেটা মান পাবো সেটা হচ্ছে 3 নং সমীকরণ, ওকে। অতএব এই যে হাফ W = 1/2 Q থাকছে ইনটু Q/C, ওকে, এটাই তো আসছে Q/C। তাহলে যে মানটা দেখো Q ইকুয়াল হয়ে গুণ হয়ে গিয়ে Q²/C, তাহলে W = Q²/C, এই মানটাকে আমরা 3 নম্বর দিলাম। তাহলে আমরা বলতে পারি যে স্থিতি শক্তিকে আমরা মান কিন্তু একটা মান নয়, এর মানটা হচ্ছে তিনটে মান। প্রথম হচ্ছে হাফ QV, এবারে এই অবধি বের করতে পারলেই ব্যাস, তোমার Q এর মান একবার পুট করবে, এবার এই সমীকরণ থেকে V এর মান একবার পুট করে দুটো মান কিন্তু ইজিলি পেয়ে যাবে। এইগুলো একটু নোট করে নেবে, জাস্ট কি করবে 1 নং 2 নং ও 3 নং সমীকরণটা সিরিজে একটু নোট করে নেবে। তাহলে আমাদের নেক্সট যে এটাও কিন্তু কলন বিদ্যার সাহায্যেও প্রমাণ করা যায়, ঠিক আছে। তাহলে কলন বিদ্যার সাহায্যে প্রমাণ করতে গেলে একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমরা এইভাবে করলাম, এটা কিন্তু সহজ আরো, ঠিক আছে। এখন যেটা আমরা করব সেটা আরো একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে দুটি পরিবাহীর মধ্যে আধানের বন্টন। একটা কিরকম দুটি পরিবাহীর মধ্যে আধানের বন্টন, কই দেখা যাক তো কিরকম ভাবে একটা আধান আহিত হচ্ছে দুটি পরিবাহীর মধ্যে। চলো
দুটি পরিবাহীর মধ্যে আধানের বণ্টন, পরিবাহীর মধ্যে আধানের বণ্টন, আধানের বণ্টন, দুটি পরিবাহীর মধ্যে আধানের বণ্টন কিভাবে হচ্ছে? এতক্ষণ আমরা কি করছিলাম দেখো, একটা পরিবাহী নিয়ে তার সাপেক্ষে ক্যালকুলেশন করে ধারকত্ব বের করছিলাম। এখন দেখো এখানে আরেকটা নতুন একটা পরিবাহী এসেছে, এটা সেম পরিবাহী। এবার কথা হচ্ছে দুটি পরিবাহীর মধ্যে আধান বণ্টন হবে কি করে। এখানে দেখো একটা তার কানেক্ট করতে হবে উভয় পরিবাহীর মধ্যে দিয়ে। একটা সরু তারকে যদি আমরা কানেক্ট করে দিই উভয় পরিবাহীতে, তাহলে এদের মধ্যে দিয়ে আধানটা বণ্টন হবে। এবার আধান যদি তুমি সব পরিবাহীদের মনে করো দুটো সেম পরিবাহী নিয়ে এসে আধান দিয়ে দিলে, তাহলে থোড়ি কি পরিবাহী হবে? আরে পরিবাহীটা কখন হবে? যখন যখন আমরা কিনে নিই জল, জল কিন্তু উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায়, তেমনি যেখানে চাপ বেশি জলে সেখান থেকে কম চাপের দিকে যায়, তলার দিকে যায়। একইভাবে ধরো এখানে একটা আলাদা করে আমি আঁকছি, একটা আধান, এখানে ভোল্ট আছে 5 ভোল্ট, 5 ভোল্ট আছে। এখানে কিউ পরিমাণ আধান দিয়ে আমার এখানে মেজার করে দেখা যাচ্ছে এটা 5 ভোল্ট আছে। আর এখানেও একটা আধান আছে, একটা পরিবাহী আছে, সেই পরিবাহীতে যদি আমি আবার সেই কিউ প্রাইম অন্য একটা আধান আহিত করলাম, তাহলে দেখা যাচ্ছে ভির মান যেটা আছে 2 ভোল্টে আসে। তাহলে কোনটা বেশি ভোল্টেজ? এইটা, এই পরিবাহীটা, এই নাম দিয়েছি এ বি। এই পরিবাহীর বেশি ভোল্টেজ, তাই এ বেশি শক্তি সম্পন্ন হবে। এ বি পরিবাহীর ভোল্টেজ দেখো 2 ভোল্ট। আমি একটা এক্সাম্পল ধরনের বলছি যে 2 ভোল্ট হলে দেখো এর কিন্তু শক্তি কম, তাহলে কি হবে যদি এর মধ্যে এখন কানেক্ট করে দিই একটা তার দিয়ে, তাহলে কি হবে আধানটা বণ্টন হবে। ওটা আধানটা কোথা থেকে কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে বণ্টন হবে? দেখো এ পরিবাহী থেকে বি পরিবাহীতে বণ্টন হবে, কারণ দেখো এ বেশি শক্তি সম্পন্ন, এর দিক থেকে আধানটা বণ্টন হবে কম শক্তি সম্পন্ন। এক সময় দেখা যাবে এদের ইকুয়াল কথা হচ্ছে 5 6 7, তাই তো 7, অর্থাৎ 3.5 ভোল্ট করে উভয়ের পক্ষে চলে আসবে। এক সময় দেখা যাবে দুটো এই পরিবাহী থাকছে এবং যাদের আধান বণ্টন হয় এদের কিন্তু ভোল্টেজ ইকুয়াল হয়ে গেছে। V 0.3.5 ভোল্ট দেখাচ্ছে, এটাও V 3.5 ভোল্টেজে দেখাচ্ছে। অথচ এখানে আমি Q1 এখানে Q1 পরিমাণ দিচ্ছি, এখানে Q2 পরিমাণে দিচ্ছি। অর্থাৎ আমি পরিবাহী এই যে আধান, এই আধানটাকে বিভিন্ন রাখছি, কিন্তু যখনই এটা একটা তার দিয়ে পরিবাহী দুটোর মধ্যে যদি কানেক্ট করে দিই, তখন দেখা যাচ্ছে কি 3.5 ভোল্ট হয়ে যাচ্ছে উভয় ক্ষেত্রে, মানে ইকুয়াল হয়ে যাচ্ছে। এরকম যদি কোনো পরিবাহীর ক্ষেত্রে মানে একটা বেশি শক্তি সম্পন্ন আর একটা কম শক্তি সম্পন্ন পরিবাহীর মধ্যে দিয়ে যদি আমরা একটা তার সংযোগ করি, তাহলে দেখা যাচ্ছে যে উচ্চ পরিবাহী থেকে বিভবযুক্ত পরিবাহী থেকে নিম্ন বিভবযুক্ত পরিবাহীতে আধান বণ্টন হয়। আমি এর জন্য এই জিনিসটা ব্যাখ্যা করলাম যেটা বইয়েতে নেই, কারণ এটা যদি আধান বণ্টনের যে দুটি পরিবাহীর মধ্যে আধান বণ্টন, আধান বণ্টন এই জিনিসটাকে বুঝে তারপরে আমরা ইকুয়েশনে যাব। তার জন্য আমি এই এক্সাম্পল গুলো দিচ্ছি আগে, যে আধান বণ্টনটা কিভাবে হয় আর কি। তাহলে 5 ভোল্ট থেকে 2 ভোল্টে গেল, আধানটা আস্তে আস্তে কি হয় ইকুয়াল হয়ে যায়, সবার মধ্যে সেম আধান হয়ে যায়, ঠিক আছে, বিভব হয়ে যাচ্ছে। V 3.5 ভোল্ট, এখানেও V 3.5 ভোল্টে চলে আসছে। তাহলে এবারটা কি করছে, আমরা ইকুয়েশনে যাচ্ছি। মেন যে আমাদের এই ইকুয়েশন সেটা কিন্তু এখান থেকে যাচ্ছে। ধরো এখানে একটা পরিবাহী নিয়েছি, দুটো পরিবাহী, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে তোমার C1, এটা C2 মিন্স বলছি। এখানে দেখো আমরা প্রথমে কি করছি, Q1 আধান দিচ্ছি। Q1 আধান দেওয়ার পর যেটা দাঁড়াচ্ছে বিভব V দাঁড়াচ্ছে, আর এখানে Q2 আধান দেওয়ার পর বিভব V দাঁড়াচ্ছে। ওটা কথা হচ্ছে আমি যখন আধান দেখো আলাদা দিচ্ছি, তাহলে বিভব সেম দাঁড়াচ্ছে কেন? কারণ আমরা এই একটা তারের মধ্য দিয়ে এই দুটোকে সংযোগ করেছি, তার কিছু সময় পরে এই দুটোর মধ্যে বিভব ইকুয়াল হয়ে গেছে, যেটা কি দেখালাম একটু আগেই। তার জন্য বিভব কিন্তু সেম আছে। এখন ধারকত্ব তো সেম থাকবে না, তাহলে C1
আর এই C2 ধারকত্বে আসলো। এখন C1 ও C2 ধারকত্বে আসলো। এখন আমরা যে তাহলে গড় মানটা আমরা জানতে হবে Q = Q1 + Q2। তাহলে Q তাহলে গড় আধানটা কি, মোট আধান Q = Q1 + Q2। ওকে, মোট আধান Q = Q1 + Q2 এবং বিভবটা বের করব এবারটা V = দেখো আমরা কি জানি, V তো জানি আমরা C = Q/V জানি। তাহলে সেখান থেকে V এর মানটা আমরা বের করে নিতে পারি। V = যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে Q/C দাঁড়াচ্ছে V এর মান। ওকে, Q/C দাঁড়াচ্ছে V এর মান। তাহলে এখানে দেখো C1 এবং C2 দুটো আলাদা আছে, C এর মান আলাদা আছে, Q এর মান আলাদা আছে। তাহলে V = Q1/C1 এর ক্ষেত্রে দেখো বিভব বের করব। তাহলে মোট বিভব লিখতে হবে। মোট বিভবের মান কত দাঁড়াচ্ছে, মোট বিভব V = আমরা কি জানি, Q1 C1 আর আছে কোনটা Q2 আর হচ্ছে C2। তাহলে Q1/C1 Q2/C2 আছে। এখন এর যদি আসি, দাঁড়াও, C1 + C2, তাহলে এখানে Q1 + Q2 উভয় আমি যোগ করে দিয়েছি। তাহলে যে মানটা দাঁড়ায় Q1 + Q2 বা C1 + C2 তে দাঁড়াচ্ছে। ওকে, এখন দেখো এই জায়গা থেকে আমি লিখতে পারি তো Q/C1 + C2, V এর মান যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি Q/C1 + C2। এখন Q আসলো কেন দেখো, কিন্তু এই দিকে লক্ষ্য করো Q = আমরা প্রথমেই লিখেছি Q1 + Q2, তাহলে সেই জন্যই কিন্তু এখানে যেটা আসলো Q1 + Q2 এর জায়গায় Q আসলো। তাহলে এই দুটো একটা আসলো, এই দুটো আসলো, এবং এই দুটোর কিন্তু দুটো মান যেটাকে তোমাদের মনে রাখতে হবে, Q1 এর মান মনে রাখতে হবে এবং Q2 এর মানটা মনে রাখতে হবে। তাহলে Q1 যেটা বের করব, এবারে আমরা কি জানি, V এর মানটা পেয়েছি, এর V এর মানটা লিখে রাখি, V = Q/C1 + C2। এবারটা যেটা মান বের করব, Q1 এর মানটা বের করব। এই যে Q1 আর Q2 এর মানটা বের করব, Q1 আর Q2 এর মানটা বের করব, আধানের মানগুলো। কিন্তু V এর মান তো পেয়ে গেছি, কারণ V সেম, তাই একটা মানই হয়ে গেছে। এখন আধান তো আর সেম নয়, তার জন্য আমরা Q1 + Q2 এর মান, Q1 এর মানটা পাবো। Q1 = কি, C = কত Q/V, ধরুন Q1 এর মান যেটা পাচ্ছি সেটা কি C1 × V, তাই তো C1V পাচ্ছি। এখন C1V এর মানটা পুট করি, ইজি তো ভেরি, C1 × Q/C1 + C2। এই যে, তাহলে এইটা একটা মান দাঁড়াচ্ছে, আর Q2 যেটা মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে C2V। এবং Q2 দেখো যে মানটা দাঁড়াচ্ছে C2 × Q/C1 + C2, এটা একটা দাঁড়াচ্ছে। এই যে দুটো মান, এই দুটো মানকে একটু নোট করে নেবে। কি হিসেবে নোট করবে, Q1 = C1 × Q/C1 + C2, আর Q2 = C2 × Q/C1 + C2। এই মানে একটু লিখে রাখবে, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট এই মানগুলো। তারপরে আমরা যে নেক্সট যেটা আছে, তাহলে এবারটা কি করব, আমরা Q1 ও Q2 অনুপাত বের করব। ঠিক আছে, কি বললাম, যে Q1 ও Q2 অনুপাত আমরা বের করব। Q1 আর Q2 কি করব, Q1/Q2 বের করব। অতএব Q1/Q2, অতএব যেটা আছে Q1/Q2 কি দাঁড়াচ্ছে আমাদের, যে আলটিমেট দেখা যাচ্ছে Q1 এর মানটা কি পেয়েছিলাম, যে Q C1/C1 + C2 দাঁড়াচ্ছে, এটা ইনটু করে যাচ্ছে C1 + C2/QC2 দাঁড়াচ্ছে মানটা। এবারটা কি হচ্ছে, এই যে মান এটা কেটে যাচ্ছে, Q কেটে যাচ্ছে, আলটিমেট যেটা দাঁড়াচ্ছে Q1/Q2 = C1/C2।
এই যে মানটা পাচ্ছি আমরা, আলটিমেট যেটা মান সেটা কিন্তু এই মানটা পাচ্ছি, একটু কিন্তু নোট করে নেবে। তাহলে দেখে নাও, এখন এটা তো হয়েছে। এখন দেখো এই পরিবাহী দুটির দেখো ব্যাসার্ধ যদি R1 ও R2 হয়, এর কেন্দ্র থেকে ব্যাস দূরত্ব R1 এর R2, যদি এদের ব্যাসার্ধ R1 ও R2 হয় তাহলে আমরা কি লিখতে পারি, C1 R1 ও C2 R2, তাই তো? C1 R1 এবং C2 R2। এর ধারকত্ব A পরিবাহীর ধারকত্ব C1 R1 এবং B পরিবাহীর ধারকত্ব C2 R2। মানে এই যে C1 ও C2 এর মান সেটা যদি আমি একইভাবে পুট করি এই যে Q1 আর Q2 সমীকরণে, তাহলে যে দুটো সমীকরণ পাবো সেটা হচ্ছে যে দেখো Q1 আমরা এই যে এখান থেকে ফলো করে বুঝতে পারবে যে Q ইনটু কি হচ্ছে, আমরা কিউটা কিন্তু একটু সাইডে লিখেছি Q। এই জায়গায় কি বলেছে, এখানে কি হলো C1 বাই C1 প্লাস C2 হতো, তো এই জায়গায় কি হচ্ছে C1 আর C2 এর মান R1 আর R2 হচ্ছে, তাহলে জাস্ট কিছুই না R1 বাই R1 প্লাস R2, এটা হচ্ছে যদি এর ব্যাসার্ধ R1 R2 হয়। তাহলে এখন Q2 এর মান কি দাঁড়াচ্ছে, Q ইনটু R2 বাই R1 প্লাস R2। এই দুটো মানটাও কিন্তু সেম, একটু দেখে রাখবে, নোট করে রাখবে মান দুটো, ওকে। এখন একইভাবে তুমি যদি দেখো, যদি আবার এই দুটোরই অনুপাত এই মানের সাপেক্ষে এই দুটোর অনুপাত যদি আমি করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, Q1 বাই Q2 একইভাবে R1 বাই R2 দাঁড়াচ্ছে, ওকে। একইভাবে এই মানটাও কিন্তু R1 ও R2 দাঁড়াচ্ছে, সেম দাঁড়াচ্ছে, একই রকম আর কি, তাই তো? তাহলে দেখো এটা গেল দুটি পরিবাহীর মধ্যে আধানের বন্টন, ঠিক আছে। এই দুটি পরিবাহীর আধানের বন্টন, এটা প্রথম একটা যেটা পার্ট সেটা হচ্ছে সমবিভব সম্পন্ন দুটি পরিবাহীর। এই অবধি কিন্তু আজকে এটা হয়েছে সমবিভব সম্পন্ন পরিবাহীর আধান নিয়ে আমরা কিন্তু কথা বলেছি, এবং আধানের বন্টন নিয়েও আমরা লাস্ট টপিকে বললাম। এই অবধি আজকের এই পার্টটা আমি এই অবধি সমাপ্ত করছি, এই অবধি। এবং তার নেক্সট যে পার্ট 2 সেটা কিন্তু আমরা এই দুটি পরিবাহীর মধ্যে আধানের পরের যে পরের যে টপিক সেখান থেকে কিন্তু শুরু করব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো।